সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। যারা কয়েকদিন পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে 2023 সালের এইচএসসি পরীক্ষার্থী, যারা তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আর অন্যান্য যারা দেখবে তাদের জন্য রইল শুভকামনা। আমরা আজকে দেখার চেষ্টা করব বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার বিকাশ নামে প্রথম অধ্যায় আছে দ্বিতীয় পত্রের, সেইটার অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক। প্রায় পরীক্ষায় এই জিনিসটা আসে যে বাংলাদেশের সমাজবিজ্ঞান বিকাশে এ কে নাজমুল করিমের অবদান, উনি কি কি অবদান রেখেছেন। তো এইটার যদি পূর্ণ নাম্বার পেতে চাও তাহলে অবশ্যই আমার সাথে থেকে এই পুরো ভিডিওটা দেখো এবং এর মধ্যে থেকে যতগুলো পারো ম্যাক্সিমাম লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমরা সেটা গ দাগে হোক বা ঘ দাগে হোক পরিপূর্ণ নাম্বার তোমরা পাবে আশা করি। এখানে আমরা ওনার ছবি দেখতে পাচ্ছি, ডক্টর এ কে নাজমুল করিমের। আর বাম পাশে হচ্ছে যে ওনার লেখা যে কয়েকটা বই আছে তার মধ্যে একটা, দি ডাইনামিক্স অফ বাংলাদেশ সোসাইটি। তাহলে আজকের আলোচনা শেষে আমরা বাংলাদেশের সমাজবিজ্ঞান বিকাশে এ কে নাজমুল করিমের অবদান ভালোভাবে জানতে পারবো এবং পরীক্ষায় ওনাকে কেন্দ্র করে যে ধরনের প্রশ্ন আসুক না কেন সুন্দরভাবে লিখতে পারবো। ডক্টর এ কে নাজমুল করিমের পুরো নাম হচ্ছে আবুল খায়ের নাজমুল করিম। 1922 সালে উনি কুমিল্লায় জন্মগ্রহণ করেন আর 1982 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। ওনার ডায়াবেটিক রোগ ছিল। ডক্টর করিম 1944 সালে উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে বিএ ডিগ্রি, যেটা আমরা অনার্স বলি সম্মান, এবং 1946 সালে পরে এসে মাস্টার্স পাস করেন এমএ। তারপরে 1950 সালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন। একই সময় তিনি পূর্ব পাকিস্তান রাজ্য বৃত্তি লাভ করেন এবং উচ্চশিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যান। 1953 সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সরকার ও সমাজবিজ্ঞান বিষয়ে আলাদাভাবে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে 1964 সালে রকফেলার বৃত্তি পেয়ে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে সমাজবিজ্ঞান বিষয়ে ডক্টরেট ডিগ্রি করার সুযোগ পান। এই ডিগ্রিটা কমপ্লিট করলে, বা এইটা ডিগ্রিটার নাম হচ্ছে পিএইচডি, সংক্ষেপে ডক্টরেটও বলা হয়। আর এর জন্য কিন্তু ওনার নামের আগেই দেখো ড দেওয়া আছে। আর এমবিবিএস ডাক্তার যারা তাদের হচ্ছে ডয় আকার ব্যবহার করি আমরা। রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যয়নকালেই নাজমুল করিম দুইটা প্রবন্ধ লেখেন। একটা হচ্ছে ধর্মের বিবর্তন ও মার্ক্সবাদ। আমরা কালমার্কস সম্পর্কে হয়তো তোমাদের জানার সুযোগ একটু কম হয়েছে, কারণ যারা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিতে যাচ্ছ, সমাজবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সমাজবিজ্ঞানীদের অবদান, সেটা তোমাদের আর পড়া লাগছে না। এটা 1944 সালে প্রকাশিত হয়। আর ভূগোল ও ভগবান নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বার্ষিকী বের হয় 46 সালে, সেখানে একটা লেখা দেন। এটার দ্বারা তিনি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। তিনি পরোক্ষত সমাজবিজ্ঞানী টিবি বটমারের অধীনে, ওই যে আমরা পিএইচডির কথা বললাম, সেই ডিগ্রিটা উনি কমপ্লিট করেন। তার অভিসন্দর্ভ বা থিসিস বলা হয় ইংরেজিতে। সেটা শিরোনাম ছিল দ্য মডার্ন মুসলিম পলিটিক্যাল এলিট ইন বেঙ্গল, অর্থাৎ বাংলায় মুসলিম রাজনৈতিক অভিজাত সমাজ। এই শিরোনামে তিনি পিএইচডি ডিগ্রিটা সম্পন্ন করেন। আর এই পিএইচডির যে রিসার্চের যিনি কাজটা করেছিলেন উনি, তা পরবর্তীতে 1980 সালে এসে বৃহৎ পরিসরে দ্য ডায়নামিক্স অফ বাংলাদেশ সোসাইটি বা বাংলাদেশের সমাজের গতি প্রকৃতি, এই শিরোনামে বইটা প্রকাশিত হয়। আর এর আগে উনি এইটার উপরে পিএইচডি করেন। 1957 সালে তিনি সমাজবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগদান করেন, যখন বাইরে থেকে পড়ালেখা, ওই পিএইচডি করার আগে আর কি। 1957 সালে ওই সময় হচ্ছে ইউনেস্কোর সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান চালুর ক্ষেত্রে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে 1958 সালে উনি প্রথম বাঙালি হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের দায়িত্ব পান। এরপরে তার হচ্ছে উল্লেখযোগ্য বই বাংলা সমাজবিজ্ঞান সমীক্ষণ, যেটার ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা যারা সমাজবিজ্ঞানের ছাত্র, যারা অনার্স পড়ে বা পড়ায়, তাদের সবার কাছে কম বেশি থাকে, যেমন আমার কাছেও একটা আছে।
এটা 1973 সালে ছাপা হয়েছে, দ্য চেঞ্জিং সোসাইটি ইন ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ। ডান পাশে আমরা আরেকটা দেখতে পাচ্ছি, এই বইটা 1956 সালে প্রকাশিত হয়। আর দ্য ডাইনামিক্স অফ বাংলাদেশ সোসাইটি, যেটা আমরা প্রথমে দেখে এসেছি। তো এই শেষেরটা হচ্ছে 1980 সালে প্রকাশিত হয়। তো এরকম যখন প্রশ্নটা তোমরা উত্তর লিখবে তখন হচ্ছে যে একটু চেষ্টা করবে এই অন্তত এই 3টা বইয়ের নাম দেওয়ার। আর উনি কোথা থেকে পড়ালেখা করলেন, বিশেষ করে এই অনার্স, মাস্টার্স, পিএইচডি, দেশের বাইরে থেকে যেটা পড়ে আসলেন। তো বাংলাদেশের সমাজবিজ্ঞানকে জনপ্রিয়করণে তার ভূমিকা রয়েছে যথেষ্ট। শিক্ষায় অবদানের জন্য তাকে 2012 সালে মরণোত্তর 21 পদকে ভূষিত করা হয়। তার পরিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2টি বৃত্তি প্রদান করা হয়। 1983 সাল থেকে সমাজবিজ্ঞান বিভাগের যারা স্নাতকোত্তর বা মাস্টার্স শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে তাদেরকে ডক্টর নাজমুল করিম স্মারক স্বর্ণপদক প্রদান করা হয়। আর 2014 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন এবং নৃবিজ্ঞান বিভাগের একজন করে ছাত্রীকে তার স্ত্রীর নামে, ওনার মিসেস কলেজের প্রিন্সিপাল ছিলেন মিসেস সৈয়দা জাহানারা করিম, এই নামে বৃত্তি প্রদান করা হয়। এছাড়া 1983 সালে র্যামন ম্যাগসেসে পুরস্কারের মনোনয়ন লাভ করেন তিনি। এই র্যামন ম্যাগসেসে পুরস্কার এশিয়া মহাদেশে দেওয়া হয়, এটাকে বলা হয় এশিয়ার নোবেল। এই ছিল ওনার অবদান। তো আমরা একটু দেখি বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নে কি কি আসছে। যেমন আমরা সালটা, প্রথম প্রশ্নের সালটা আমরা আসে নাই। এখানে অজিত কুমার সেন, একে নাজমুল করিম, লেভি স্ট্রস, পিয়েরি বুসাইনি। এখানে দেখো ঘাদাকে বলা হয়েছে বাংলাদেশে উক্ত বিজ্ঞানের বিকাশে ছকে বর্ণিত কোন ব্যক্তির অবদান সর্বাধিক, উত্তরের সপক্ষে যুক্তি দাও। তখন বলতে হবে যে বাংলাদেশের সমাজবিজ্ঞান বিকাশে একে নাজমুল করিমের অবদান সর্বাধিক। তারপরে হচ্ছে 1839 সালে ফ্রান্সে একটি সামাজিক বিজ্ঞানের জন্ম হলেও বাংলাদেশে 1957 সালে এটার বিকাশ লাভ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের পরিশ্রমের ফলে এটি সম্ভব হয়, আর সেজন্য তাকে এই বিজ্ঞানটির বাংলাদেশের জনক বলে অভিহিত করা হয়। তাহলে এখানে কিন্তু গ দাগে এই প্রশ্নটা এসেছে, আর উপরেরটার প্রশ্ন কিন্তু ঘ দাগে এসেছে। এখানে বলেছে উদ্দীপকে কোন অধ্যাপকের কথা বলা হয়েছে ব্যাখ্যা করো। তাহলে এখানে একে নাজমুল করিমের অবদানটা খুব সুন্দরভাবে তোমরা লেখার চেষ্টা করবে। এবারে আমরা একটু এমসিকিউ দেখি যে আকবরনামা গ্রন্থটা কে লিখেছেন? আবুল ফজল। বাংলাদেশে কোন বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম সমাজবিজ্ঞান চালু হয়? সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আর বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎকে একে নাজমুল করিম। তারপরে 18 দাগে দেখো আবার বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? একে নাজমুল করিম। অর্থাৎ বিভিন্ন ভাবে ঘুরায় ফিরে ওনার সম্পর্কে প্রায় প্রত্যেক সালে প্রশ্ন কিন্তু আসে। দেখো তারপরে প্রশ্নটা কিন্তু এসেছে সমাজবিজ্ঞান সমীক্ষণ বইটির রচয়িতাকে, ডক্টর একে নাজমুল করিম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ কত সালে? 57 সালে। আমরা জানি বাংলাদেশের সমাজ চর্চার প্রয়োজনীয়তা রয়েছে কেন? সামাজিক সমস্যা উত্তরণে এবং সামাজিক পরিকল্পনা বাস্তবায়নে। এখানে ব্যক্তি মানুষের স্বার্থ সংরক্ষণে কিন্তু সমাজবিজ্ঞান দরকার হয় না। এছাড়াও আমরা আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি, বাংলাদেশের সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তার উপযুক্ত কারণ হলো বাংলাদেশের সমাজ, সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে জানার জন্য, বাংলাদেশের পরিবার, বিবাহ ও সামাজিক সমস্যা সম্পর্কে জানার জন্য, আর বাংলাদেশের অতীত ইতিহাস। এটা তো ইতিহাসের কাজ। যদি বলা হতো বাংলাদেশের অতীত সামাজিক ইতিহাস, তখন আমরা 3 নাম্বারটাও নিতে পারতাম, সামাজিক ইতিহাস, যেটা সমাজবিজ্ঞানের জন্য দরকার। বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণে সমাজবিজ্ঞানের পাঠ প্রয়োজনীয়, কেননা সমাজবিজ্ঞান কোনো সমস্যার কারণ বিশ্লেষণ করে, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা করে। অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা সমাজবিজ্ঞানের কাজ নয়। তাহলে এখানে আমরা কয়েকটা প্রশ্ন দেখলাম একে নাজমুল করিম সম্পর্কে, আর এর আগে আমরা সৃজনশীল প্রশ্নের আলোচনা দেখলাম। তো এ পর্যন্ত তোমাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।